বিকেল হয়, সারাদিনে এত রান্নাবান্না করা, খেতে দেওয়া, এইসব করে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গা এলিয়ে দিতে চোখে ঘুম পড়িয়ে এসে ভর করেছিল শরীরকে। সেই ঘুম এখনও ভাঙেনি শৈরীতির। এদিকে সবাই রেডি হয়ে গেছে লাহিড়ী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু শৈরীতি এখনও গভীর ঘুমনে মগ্ন। বিভোর পড়ে মহাবিপদে। ঘুমের মধ্যে খুব এলোমেলোভাবে শুয়ে আছে শৈরীতি। বিভোরের খুব অস্বস্তি হচ্ছে শৈরীতিকে এরকম অবস্থায় দেখে, কিন্তু শেষমেশ কোনো উপায় না পেয়ে শৈরীতির কাছে গেল বিভোর। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে হাঁটুর কাছে উঠে আসা শাড়িটা নামিয়ে নিল পা পর্যন্ত, আঁচলটা দিয়ে ভালো করে পেটটা ঢেকে দিল। আসতে পারি? বিভোর হাত সরিয়ে দরজার দিকে তাকাতে দেখে সৌজন্য দাঁড়িয়ে আছে। বিভোর একবার শরীরকে ভালো করে দেখে নেয়, সব কিছু ঠিকঠাক আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হ্যাঁ এসো। সৌজন্য মৃদু হেসে রুমে প্রবেশ করে। বিছানার দিকে চোখ যেতে শরীরটি এখনও ঘুমাচ্ছে। এখনও ঘুমাচ্ছে রীতি? কখন যাবে? সূর্য ডোবার পর গেলে কিন্তু মা খুব রাগারাগি করবেন। সৌজন্য তুমি একটু ওকে ঘুম থেকে তুলবে? আমি তাহলে নিতুর কাছে যেতাম। আচ্ছা ঠিক আছে যাও, আমি ওকে ডাকছি। বিভোর একবার শরীরের দিকে তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে, কিন্তু বিভোর নিতুর কাছে যায় না, সোজা চলে যায় বাবা মার রুমে। গিয়ে দরজা আটকে দিয়ে ফোন লাগায় কাউকে। হ্যালো সৌভিক, তোকে আমার এই মুহূর্তে খুব দরকার রে ভাই। বাহ, এতদিন পর মনে পড়লো ডাক্তারবাবুর, মনে হলো এই পুলিশ মামা বন্ধুকে। অনেক কিছু হয়ে গেছে ভাই এই 1 মাসে। আমার মনে হচ্ছে আমি কোনো একটা পাকে পড়ে গেছি, কোনো একটা রহস্য আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। এখন তোর সাহায্য আমার খুব দরকার। কি হয়েছে খুলে বল। আমি তোকে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি, তার নাম ধাম স্কুল কলেজ সবের ইনফরমেশান চাই, এমনকি ওর ফেসবুক আইডিটাও চাই আমার। নাম ধাম স্কুল কলেজ নাম জানতে পারবো, কিন্তু ফেসবুক ওটা তো মেটার নামেই হবে না, তাই না? হবে। তবে তোকে আর একটা ফেসবুক আইডি দিচ্ছি, যেটা এখন ডিঅ্যাক্টিভেট করা। ওই আইডির সব ইনফরমেশান আমার, কোন লোকেশন থেকে ইউজ হচ্ছে, কোন ফোন থেকে লগ ইন করা হচ্ছে সব। আচ্ছা ঠিক আছে, 2 দিন সময় দে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মেয়েটা কে রে? কার ব্যাপারে এত ইনফরমেশান চাইছিস তুই? সব বলবো তোকে, আগে পুরো ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার হয়ে নি। ওকে তুই টেনশন করিস না। টেনশন করছি না আমি, তুই আছিস তো আমার টেনশন কমানোর জন্য। তোর ছেলে কেমন আছে বল? পুরো ফার্স্ট ক্লাস। কদিন পর 2 বছর কমপ্লিট হবে সার্থকের। দ্যাটস গুড, ওকে আই উইল কল ইউ লেটার, বাই। ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দরজা খুলো বিভোর। দরজা খুলে বিনিতাকে দেখে অবাক হয় বিভোর। তুই এখানে? তোকে ডাকতে এসেছিলাম, এসেই দেখলাম দরজা বন্ধ, তাই ওয়েট করছিলাম। তোকে না বলছি এই অবস্থায় একদম সিঁড়ি দিয়ে ওঠানামা করবি না। এই যে মাথার ডাক্তার, এবার একটু চিন্তা কমাও। আমি সাবধানে উঠছি, অত চিন্তা করিস না তো আমাকে নিয়ে। তোর ননদ ঘুম থেকে উঠেছে? ওই দেখো রেডি হয়ে গেছে। বিভোর উপর থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকাতেই চমকে ওঠে। শৈরীতি সেজেগুজে দাঁড়িয়ে আছে। অবাক হয় বিভোর। 20 মিনিটও হয়নি ওই রুম থেকে শৈরীতিকে গভীর ঘুমে দেখে বেরিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটি রেডি হলো করে, এটা ভেবে কোনো কুলকিনারা খুঁজে পায় না বিভোর। এই দাদাভাই চল, যেতে হবে তো, দেরি হলে কিন্তু মা রেগে যাবেন খুব। তোর ননদ কি ম্যাজিক জানে নাকি রে? কেন রে দাদাভাই, এই 1 সপ্তাহে তোর মন জয় করে নিল নাকি ওর ম্যাজিক দিয়ে? শুধু ফালতু কথা। এত তাড়াতাড়ি রেডি হলো কি করে সেটাই বলছি, সেটা তুই তোর বউকে জিজ্ঞাসা করে নিস। চল এখন। গাড়ি চলছে আপন গতিতে। সৌজন্যের ড্রাইভিং সিটে বিনিতা পাশে আর বিভোর শরীরটি পিছনে বসে আছে। কাঞ্জিলার বাড়ি থেকে রাহেলি বাড়ির দূরত্ব 1 ঘন্টা। শরীরটির ভালো করে ঘুম না হয় আবারও গাড়িতে ঘুমাচ্ছে। বিভোর বারবার তাকাচ্ছে শরীরটির দিকে। কি মনে হচ্ছে শরীরটির ডান হাতটা নিজের হাতেই তুলে নেয় বিভোর। মধ্যমা আর অনামিকা আঙ্গুলের ঠিক মাঝখানে অবস্থিত কালো রঙের তিলটায় হাত বুলায় সে। মনের মধ্যে ভেসে আসে সন্ধ্যা তারার প্রোফাইলে সেই আংটি পরা হাতটার ছবি। চোখের পলক খুলে বিভোর। তুমি যদি সত্যি আমার সন্ধ্যা তারা হও, তাহলে আমার থেকে সত্যিটা লুকানোর জন্য খুব বড় শাস্তি পেতে হবে তোমায়। হাতে কারো স্পর্শ পেয়ে পিটপিট করতে করতে চোখ খোলে শৈরীতি। নিজের হাতটা আবিষ্কার করে বিভোরের হাতে। বিষয়টা খুব আশ্চর্য লাগে শৈরীতির কাছে। চট করে হাতটা সরিয়ে নিল অপ্রস্তুত হয়ে বিভোরকে। শৈরীতি জাগ্রত দেখে শুকনো ঢোক গেলে সে। তারপর উপরে শৈরীতি ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বলবে ও শৈরীতিকে এখন? তা তোমার হাতের ক্ষতটা দেখছিলাম, এখনও তো লাল হয়ে গেছে। অয়েনমেন্টটা সাথে করে নিয়ে এসেছো? বিভোরের কথায় বিনিতা পিছন দিকে তাকালো। সৌজন্য একবার তাকিয়ে আবার ড্রাইভিংয়ে মন দিল। দাদাভাই তুই চিন্তা করিস না, বাড়িতে অয়েনমেন্ট আছে। বিনিতার কথা বলে মুখ টিপে হেসে সৌজন্যের দিকে তাকালো। বোনের বরকে বোনের প্রতি এতটা কেয়ারিং দেখে বিভোরের প্রতি একটা ভালো লাগা কাজ করলো সৌজন্যের মনে, কিন্তু শৈরীতির মনে এখনও সন্দেহ কাজ করছে। বিভোরের বলা কথাটা ঠিক হজম করতে পারছে না। রীতি, তোর সব বই তো আমাদের বাড়িতে, তুই বই ছাড়া কলেজে যাচ্ছিস কি করে? সৌজন্য গাড়ি চালাতে চালাতে প্রশ্ন ছুড়ে দিল শৈরীতিকে। 2 দিন বই ছাড়া হয়েছে, স্যারদের কোনো রকমে ম্যানেজ করে দিয়েছি, কাল ওই বাড়ি থেকে সব বই নিয়ে আসতে হবে। আচ্ছা বোন, তোকে বিবাহিত অবস্থায় দেখে তোদের ওই সন্দীপ স্যারের রিয়াকশন কেমন হয়েছিল? শরীরে সৌজন্যের চোখে প্রশ্নে একবার আর চোখে বিভোরের দিকে তাকায়। বিভোর ভুরু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সন্দীপ স্যারটা
কে সৌজন্য? রীতি তোমাকে সন্দীপ স্যারের কথা বলেনি? আরে ওই সন্দীপ স্যার বোনের কলেজের ভূগোল প্রফেসর, বোনকে খুব পছন্দ করে, ওকে লাভ লেটারও দিয়েছিল। বিভোর তাকায় সৈরীতির দিকে। বাহ, সেজন্য তোমার বোনের দেখছি খুব ডিমান্ড। তাহলে ওই সন্দীপ স্যারের সাথে বিয়ে দিলে না কেন? সন্দীপ স্যার রীতিকে পছন্দ করতো না, ও অ্যাকসেপ্ট করেনি ওনার প্রপোজাল। বিভোরের চাহিনি থেকে বিরক্ত হয় সরিতি। পুরো কথোপকথন এতটাই বিষাক্ত মনে হতে থাকে। ভাইয়া, তুমি ওনাকে কেন এসব কথা বলছিস বলতো? এক কথায় আর এক মানে বের করেন উনি। বিভোর দা, তোর হাজব্যান্ড হয় রীতি, সম্মান কর। যথেষ্ট সম্মান করি আমি ওনাকে। বৌদি, তোমার বরকে বলে দাও বেশি জ্ঞান না দিতে, না হলে আমিও বলে দিব তোমার বিয়ের আগে ভাইয়ের সমস্ত গোপন কথা। গোপন কথা? কি গোপন কথা রীতি? সৌজন্য শুকনো ঢোক গেলে ওর বোন যে ওকে এভাবে ব্ল্যাকমেল করবে ও ভাবতে পারিনি। তোমরা সবাই একটু চুপ করবে? আমার গাড়ি ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। সৌজন্যের কথায় সবাই চুপ হয়ে যায়। শরীতে একবার বিভোরের দিকে তাকিয়ে জানলার দিকে কলকাতা শহরটাকে দেখতে থাকে। সূর্য ডোবার মুহূর্তেও কলকাতা শহরে যেন আরও বেশি সৌন্দর্য এনে দিয়েছে। বিভোর তাকায় সৌরীতির দিকে, গলার স্বরটা খুব নিম্ন এনে বলে, সন্দীপ স্যারই কি তোমার সেই বয়ফ্রেন্ড সৌরীতি? চকিত জানলা থেকে মুখ সরিয়ে বিভোরের দিকে তাকায় সৌরীতি। আপনি একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন মনে হচ্ছে আমার বিষয়ে। ভরকে যায় বিভোর, নিজেই কৌতূহল নিয়ে নিজেই বিরক্ত হয় সে। সরিতে আবার জানলার বাইরে তাকায়। তোমার বিষয়ে সব জানার অধিকার আমার আছে সরিতি। আবারও মাথা ঘুরায় সরিতি। সৌজন্য আর বিনীতাকে একবার দেখে নিয়ে বিভোরের কাছে খানিকটা এগিয়ে যায়। ফুলসজ্জা রাতে যে স্বামী স্ত্রীর কপাল কাটার কারণ, সে যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। বিভোর সরিতির কপালের দিকে তাকায়। কপালের ব্যান্ডেজটা খুলে ফেললেও খুব গভীরভাবে দাগ লক্ষ্য করলেও বোঝা যায় কাটা দাগটা এখনও আছে। মনে মনে অনুশোচনা হয় বিভোরের আইডি। সন্ধ্যার আইডি ডিঅ্যাক্টিভ করার সেই রাগটা পুরোপুরি সৌরীতির উপর দেখিয়েছে। সৌরীতি বিভোরকে চুপ থাকতে দেখে তাচ্ছিল্যভাবে হাসে। সমস্ত কথা কি হারিয়ে গেলে ডক্টর বিভোর কাঞ্জিলাল? আকাশ অন্ধকার হওয়ার আগে সবাই পৌঁছে যায় লাহিড়ী বাড়িতে। পুরোহিত ওদের বিয়ের জোর খোলার জন্য আগের থেকে অপেক্ষা করছিল। ওরা যেতেই পুজো শুরু হয়। পুজো শেষ হতে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে রাত 10টা বেজে যায়। সরিতির রুমেই বিভোর আর সরিতি থাকবে। ওই বাড়িতে এক রুমে না থাকলে এখানে থাকতে বাধ্য হচ্ছে বিভোর। সেই নিয়ে অবশ্য মুখে বিরক্ত সে। মুখ বেজার করে একটা চেয়ারে বসে আছে বিভোর। সরিতি একটা জলের মগ নিয়ে রুমে ঢুকে বিভোরকে বেজার মুখ দেখে থাকতে খুব হাসি পায় তার। কোনো রকম হাসিটা চেপে রেখে জলের মগটা টেবিলের উপর রাখে। তারপর বিছানার চাদরটা ভালো করে টান টান করে বালিশের পজিশনের মতো রাখে। এতক্ষণ ধরে সৌরিকি থেকে আর চোখে দেখছি বিভোর। এক রুমে থাকতে হচ্ছে, তাতে সৌরীতির চোখে মুখে কোনো আপত্তির ছাপ না থেকে রাগটা মাথায় চড়ে বসে বিভোরের। তার মধ্যে সরিতি একটা কথা আগুনের ঘি ঢালার কাজটা করেই দিছে। বিছানায় রেডি আছে, এসে শুয়ে পড়ুন। হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে মারে বিভোর। সরিতি কেঁপে ওঠে। বিভোর সরিতিকে দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। সরিতি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে এক বিছানায় শোয়ার খুব ইচ্ছে, তাই না? চলো, তোমাকে আজ দেখাবো বিভোর কাঞ্জিলাল কতটা ভয়ঙ্কর একজন মানুষ। আপনি ভুল করছেন ডাক্তারবাবু, আমি এই রুমে ঘুমাবো না। এই বাড়িতে আপনি আমার জন্য নিজের রুম ছেড়ে অন্য রুমে থাকেন, আর আমার বাড়িতে আমার রুমটা আমি আপনার স্বস্তির জন্য নির্দ্বিধায় ছেড়ে দিতে পারি। বিভোরের হাতের বাঁধন একটু হালকা হয়। মানে? সবাই ঘুমিয়ে গেলে আমি লুকিয়ে লুকিয়ে গেস্ট রুমে চলে যাব, আবার সকাল হওয়ার আগে আগেই ফিরে আসবো, কেউ সন্দেহ করবে না। বিভোরের কথায় শরীরের কথায় অবাক হয়। মেয়েটা যে এমন ভাবতে পারে সেটা কল্পনার বাইরে ছিল বিভোরে। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে সে। আপনি শুয়ে পড়ুন দরজা আটকে, আমি ভোরবেলা এসে নক করলে খুলে দিবেন। সরিতি ওর হাজব্যান্ডের মোবাইল চার্জার আর হেডফোন বার করে বিছানা থেকে মোবাইল তুলে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু বাধা পায়। ঘুরে দেখে বিভোর ওর হাতটা ধরে রেখেছে। সরিতি ভুরু কুচকে তাকায় বিভোরের দিকে। ম্যানেজ করে নিব, অন্য রুমে যেতে হবে না। আপনার ঘুম হবে না আমি এই রুমে থাকলে? একটা রাতের ব্যাপার তো, ম্যানেজ করে নিব। বিছানায় শুয়ে পড়ো। আপনি? মাঝে বালিশ দিয়ে দুজনে দুপাশে ঘুমাবো, আপনার অস্বস্তি হবে। বিয়ের আগে যখন এটা ভাবনি, এখন ভাবতে হবে না, আমি নিজের সীমাতেই থাকবো। শরীরে বিভোরের হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানায় এক প্রান্তে গিয়ে বসে। আমাকে বিয়ে করে আপনার খুব আফসোস হচ্ছে, তাই না? আমার উপর খুব ঘেন্না হচ্ছে, খুন করতে ইচ্ছা করছে আমাকে? এই কথাগুলো 2 দিন পরে জিজ্ঞাসা করো, সেদিন উত্তর দিবে। এই 2 দিন কি কিছু বদলাবে ডক্টর কাঞ্জিলাল? হয়তো অনেক কিছু বদলাবে, আর না হয়তো কিছুই বদলাবে না। আপনি এমন ভনিতা করে কথা বলছেন কেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, এই ডাক্তার তুমি কোথা থেকে শিখলে সরিতি? সরিতি ঢোক গিলে, তবে বিভোর কথা শুনেও হেয়ালি খুঁজে পায়। এটা তো কোনো সাধারণ সম্বোধন, এই নামটা কি কোনো শেখার বিষয়? সরিতির এমন সরাসরি উত্তরে ভরকে যায় বিভোর। এভাবে কিছু জানা যাবে না, তাই জিজ্ঞাসা না করাটাই উত্তম বলে মনে করে বিভোর। রাত হচ্ছে, শুয়ে পড়ো। টুংটাং দুবার শব্দ করে বেজে ওঠে ড্রয়িং রুমের রাজকীয় ঘড়িটা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, হয়তো অমাবস্যার রাত।
তাই কোথাও আলো ছিটেফোঁটা নেই। বিভোর ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো, অচেনা জায়গা হয়তো ঘুম ধরছে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে একটা চিন্তা মাথায় এলো ওর। এভাবে নির্ঘুম রাত কাটানোর থেকে এই নির্ঘুমের সুযোগ নেওয়ার উচিত। শরীরের দিকে তাকাতে খুঁজে পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটি। শরীরের বাম সাইডে রাখা তার ব্যক্তিগত মুঠোফোন। আস্তে আস্তে হাতে এগিয়ে নিয়ে যায় বিভোর সেই দিকে। শরীরে একবার নড়ে ওঠা হাত সরিয়ে নেয় বিভোর। দ্বিতীয়বার চেষ্টায় ব্যর্থ হয়। আবার হাত নিলে গেলে ঘুমের মধ্যে শরীরে বিভোরের হাতটা আঁকড়ে ধরে অন্য পাশে ফিরে শুয়ে নেয়। বিভোর বিরক্ত হয়, হাতটা সরিয়ে নিতে চাইলেও পেরে ওঠে না। তাই ওভাবে হাতটা রেখে বিছানায় মাথা হেলিয়ে দেয় বিভোর। সকাল 8টায় ঘুম ভাঙে বিভোরের। চোখ দুটো রগড়ে বিছানায় উঠে পড়ে সে। পাশে তাকিয়ে দেখে শরীরে নেই, তার মানে শরীরে আগেই উঠে পড়েছে। বিছানায় বসে বসে একটা বড়সড় হাই তোলে বিভোর। সেই সময় শরীরে ঘরে ঢুকে হাতে কফি ট্রেটটা নিয়ে, গুড মর্নিং, এই নিন আপনার কফি। আমি ব্রাশ করি না করে কফি খাই না। আচ্ছা ঠিক আছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে আসুন। বাথরুমে ব্রাশ, পেস্ট, টাওয়াল সব রাখা আছে। আমি তো ব্রাশ আনিনি। আপনি আসবেন শুনে বাবা আগের থেকে আনিয়ে রেখেছেন। আমার সাথে এত বড় অন্যায় করে এখন ভালো মানুষই দেখাতে? আমার বাবা যেটা করেছেন তার জন্য একদিন উনি অনুতপ্ত হবেন। মেয়ে বন্ধা বলে এভাবে জলে ভাসিয়ে দেওয়ার জন্য একদিন উনি আত্মগ্লানিতে ভুগবেন। সেদিন আপনি আপনার প্রতিশোধ পূরণ করতে পারবেন। বিভোর আর কিছু বলে না, বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সরিতি টেবিলে কফি কাপটা রেখে বিছানা গোছাতে থাকে। এমন সময় সৌজন্য রুমে আসে। সরিতে অবাক হয়ে তাকায় সৌজন্যের দিকে। বাহ, এলি আবার আমার ঘরে? আমি তো ভাবলাম বোনকে বিয়ে দিয়ে পর করে দিয়েছিস একেবারে। এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। যা গিয়ে আমার জন্য ডিম টোস্ট বানা। অনেকদিন খাইনি তোর হাতের ডিম টোস্ট। কী কপাল আমার! একদিনের জন্য বাপের বাড়ি এসেছি, এখানেও এসে খাটতে হবে আমার। ওইসব বাপের বাড়ি শ্বশুরবাড়ি কিরে? এটা তোর বাড়ি, তাহলে বাড়ির আগে বাপের বাড়ি জুটছিস কেন? নিজের বাড়িতে রাজরানী। এমা না না না, আগের মতো চাকরানি হয়ে থাকি। দাঁড়াও ভাইয়া, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু আমার সাথে ইয়ার্কি মারা বের করছি। সৌজন্য সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে যায়। শরীরে সৌজন্যের পিছন পিছন দৌড়ায়। বিভোর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না। তাই বিছানায় বসে টেবিলে রাখা কফিটা খেতে শুরু করে। এভাবে শর্ত দিয়ে জামাইয়ের সাথে রীতির বিয়ে দেওয়াটা তোমার ঠিক হয়নি। স্ত্রী সোমলতার কথায় চায়ের কাপটা মুখ থেকে নামায় সুভাষ লাহিড়ী। চোখ মুখে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। আমার আর কিছু করার ছিল না লতা। 6 মাস আগে রীতির পেটে যন্ত্রণা হতো বলে যখন চেক আপ করতে গিয়ে জানতে পারি মেয়েটার ইউটেরাস খুব উইক। ছোটোবেলায় সেই অ্যাক্সিডেন্টের ফলে প্রায় ইউটেরাসে ওর ব্লিডিং হতো, যার ফলে ভবিষ্যতে কোনোদিন সন্তান ধারণ করতে পারবে না। এটা শোনার পর আমি দিশেহারা হয়ে গেছিলাম। মেয়েটাকে কোনোদিন জানতে দেয়নি একথা, শুধুমাত্র ও কষ্ট পাবে বলে। তাহলে তুমি জামাইকে কেন জোর করলে রীতিকে বিয়ে করার জন্য? আমি জানতে পেরেছিলাম রীতি বিভোরকে ভালোবাসে, তাই ওর মুখে হাসি দেখার জন্য আমি এটাই করেছিলাম। কিন্তু জামাই তো রীতিকে ভালোবাসে না। আমাদের মেয়েটা যে হীরের টুকরো একটা মেয়ে। বিভোর যেদিন বুঝতে পারবে আমাদের রীতিকে, সেদিনও কিছুতেই মেয়েটাকে ভালো না বেসে থাকতেই পারবে না। রীতি জানে জামাই নিজেই ওর জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু যেদিনও জানতে পারবে আমরা এত বড় একটা সমস্যা ওর থেকে লুকেছি, সেদিনও আমাদের ভুল বুঝবে সুবি। রীতি অবুঝ নয়, ওকে বুঝিয়ে বললে নিশ্চয় বুঝবে সবটা। তবে ও যে মা হতে পারবে না এই কথাটা ও যেদিন জানতে পারবে, ভিতর থেকে একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। আমারও খুব চিন্তা হচ্ছে সুবি। জামাই যদি ওকে সামলাতে না পারে মেয়েটা নিজেকে শেষ করে দিতে পারে। চিন্তা করো না লতা, বিভোর ঠিক রীতিকে সামনে নেবে। দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে আঁতকে ওঠে বিভোর। কারো ঘরে আমি আড়ি পাতা বিভোর স্বভাব বিরুদ্ধ। তবুও রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় শাশুড়ির প্রথম কথাটা শুনে থমকে দাঁড়ায় বিভোর। কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে শ্বশুর শাশুড়ির পুরো কথোপকথন দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে বিভোর। পা দুটো থমকে গেছে বিভোরের। ও তিনটে সত্য আজ জানতে পেরেছে। তার মানে শরীরটি ঠিক ছিল, ও জানতো না যে কোনোদিন মা হতে পারবে না। আর ওর বাবা আমাকে শর্ত দিয়ে বিয়েতে রাজি করেছেন। তবে এটা কি শুনলাম শরীরটি নাকি আমাকে আগের থেকে ভালোবাসতো? মেয়েদের বিয়ে জীবনটা পাল্টে যায়। নিজের হাতে তিল তিল করে সাজানো ঘর, শখের আসবাবপত্র, একান্ত ব্যক্তিগত ওই মাথা বালিশ, কোল বালিশ, বই খাতা দিয়ে সাজানো গোছানো স্টাডি টেবিল, বারান্দায় নিজের হাতে লাগানো ওই ফুল গাছ, নিজের পছন্দের জামা, সাজগোজ সব ছেড়ে চলে যেতে হয় অন্য একটা সংসারে। শৈশব থেকে ভালোবাসা, আদর, আহ্লাদ দিয়ে বড় করেছে যারা, সেই বাবা মা ভাই বোনকে ছাড়তে হয়। এতদিন ধরে নিজের বাড়ি বলে জেনে এসেছে বাড়িটাও হয় বাপের বাড়ি। নামের পাশে বাবার পদবিটা পাল্টে বসাতে হয় স্বামীর পদবি। অন্য দুইজন অচেনা
অচেনা মানুষকে ডাকতে হয় বাবা মা। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বাবার বাড়িতে শৈলীর আর কয়দিন থাকার ইচ্ছে থাকলেও বিভোরের হসপিটালের জন্য চলে যেতে বাধ্য হচ্ছে সে। বুকের মধ্যে আপনজন ছেড়ে থাকার কষ্ট নিয়ে দ্বিতীয়বারের জন্য বাবার বাড়ি থেকে বিদায় নিচ্ছে। আসার সময় সৌজন্য গাড়ি করে আসার, বাড়ি ফেরার সময় এই ক্যাব বুক করতে হয়েছে বিভোরকে। জানলার মাথায় রাখতে নাক টানতে টানতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে শৈরীতি। বিভোর শৈরীতিকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। নিজের পকেট থেকে রুমালটা বার করে এগিয়ে দেয় শৈরীতির দিকে। শৈরীতির রুমালটা নিয়ে নাক মুছল। নাক ছিটকায় বিভোর। চোখের জল মোছার জন্য দিয়েছিল রুমালটা। কেন? চোখের জলটা বুঝি জল না, আর নাকের জলটা বুঝি জল নয়? সুইমিং পুলের জল আর পানাপুকুরের জলের মধ্যে কিছু তো পার্থক্য আছে। বিভোরের কথাটা বলতে শরীরটা আরও বেশি রুমালটায় নাক মুছে। বিভোর চোখ মুখ কুঁচকায়। বিয়ের পরদিন বাবা মাকে ছেড়ে আসার সময় এত কাঁদনি, আজ যতটা কাঁদলে। সেদিন তো মোহে পড়েছিলাম, একটা স্বপ্ন নিয়ে নিজের বাড়ি ছেড়েছিলাম, আজ সেই স্বপ্নটা ভেঙে গেছে। শ্বশুরবাড়িতে তো একদিনও আমার মনে হয়নি আমি ওই বাড়ির কেউ। ঠিক আছে, এবার চুপ করো, বাড়ি চলো। আর একটু যদি কেঁদেছো তাহলে তোমাকে এখানেই ফেলে রেখে চলে যাব। আপনি বাড়ি যাবেন নাকি একেবারে হাসপাতালে? ওটি আছে, হসপিটালে নেমে যাব আমি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে। ঘড়ির কাঁটা এখনও 11টার ঘরে। বিভোর এখনও বাড়ি ফেরেনি। শৈরীতে অনেকবার ফোন করেছে। প্রথম কয়েকবার রিং হয়ে কেটে গেছিল, এখন ফোনটা সুইচ অফ। প্রচণ্ড চিন্তায় মাথা ভারী হয়ে এসছে শৈরীতির। ক্রমাগত বাসার ঘরে পায়চারি করছে। ঘড়ির কাঁটায় 11টা পর থেকে 11টা আরও 12র মাঝামাঝি পৌঁছে গেছে। দরজায় কলিং বেলটা বেজে উঠল। শরীরটি তড়িঘড়ি গিয়ে দরজা খুলল। ক্লান্ত শরীরে দাঁড়িয়ে আছে বিভোর। শরীরটি বিভোরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে বলল, বিভোর ভ্যাবাচাকা হয়ে দাঁড়িয়েছে। কোথায় ছিলেন এতক্ষণ আপনি? আমার কি চিন্তা হয় না? আপনি যে বাড়িতে একজন কেউ চিন্তায় মরে যাচ্ছে সে খেয়াল আছে? ফোনটা সাথে কেন রাখছেন না? দরকারে পাওয়া যায় না, এমন ফোন রেখে লাভ নেই। কেন এমন করলেন ডাক্তার সাহেব? আপনি যদি আর 10 মিনিট দেরি করে আমি বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। বিভোর শরীরটির দুটো বাহু ধরে ওকে ভিতরে নিয়ে আসে। সোফায় ওকে বসিয়ে রেখে দরজা বন্ধ করে আবার শরীরটির কাছে আসে। শরীরটি এখনও কেঁদে যাচ্ছে। বিভোর গ্লাসে জল ঢেলে শরীরটিকে দেয়। শরীরটি নেয় না। কোথায় ছিলেন এতক্ষণ? হসপিটালে ইমার্জেন্সি পেশেন্ট আসায় আটকে পড়েছিলাম। একটা ফোন করে সেটা জানানো যেত না? আচ্ছা মানলাম আপনার কাছে আমার কোনো গুরুত্ব নেই, তবুও যখন অতবার ফোন করেছিলাম একবার তো রিসিভ করতে পারতেন। ফোনটা আমার কেবিনে রেখে চলে গেছিলাম, আর এসে দেখি চার্জ শেষ, আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। আপনি খুব খারাপ ডাক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি খারাপ, বাজে সব কিছু, কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। খেতে দেবে নাকি ফোন না ধরার অপরাধে উপোস করে রাখবে? শরীরটি নাক টেনে চোখের জলটা মুছে সোফা থেকে উঠে দাঁড়ায়। ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। বিভোর ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখে শরীরটি ওর পোড়া হাতটা ফু দিচ্ছে। বিভোর এসে একটা চেয়ার টেনে বসে শরীরটি ওর জন্য সাজিয়ে রাখা প্লেটে এগিয়ে দেয়। কাল থেকে শেফালি মাসি আসবে, তুমি কলেজে যাবে। শেফালি মাসিকে এই বাড়ির সমস্ত কাজ উনিই করেন, তার কোনো দরকার হবে না, আমি পারবো। দরকার আছে, না হলে আবার তোমার বাবা বলবে ওনার মেয়েকে আমি অত্যাচার করছেন না বলছেন। দেখো শরীরটি, প্রথম কটা দিন আমার মাথা গরম ছিল, তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত। পুরনো কথা বাদ দাও, এখন খেয়ে নাও, রাত অনেক হয়েছে। তুমি বসে পড়ো। শরীরটি পাশের চেয়ারটা টেনে বসে। কিছুক্ষণ পর বিভোরের খাওয়া প্রায় শেষ। ঘড়ির বাজে এখন 12:35। বিভোরের ফোনটা বেজে ওঠে। এক রাতে ফোন আসায় হতবাক হয়ে যায়। ফোনের দিকে তাকাতেই দেখে সৌভিক ফোন করেছে। খাওয়াটা কোনোরকম শেষ করে হাত ধুয়ে উপরে চলে যায় বিভোর। শরীরটি হতভম্ব হয়ে বসে আছে। আমি তো এখানে বসে আছি, আমার আইডি ডিঅ্যাক্টিভেট। তাহলে এত রাতে কে এমন ফোন করলো যে এভাবে উঠে চলে গেল? নতুন কাউকে জুটিয়ে ফেললো নাকি? চিন্তায় হাত কামড়ায় সইতে। হ্যাঁ সৌভিক বল। সরি ব্রো এত রাতে ফোন করার জন্য। যেই মেয়েটা ছবি পাঠিয়েছে তার সব ইনফরমেশন আমি পেয়ে গেছি। বিভোর মনে মনে প্রস্তুতি হয়ে থাকে সমস্ত সত্যিটা গ্রহণ করার জন্য। তার ভাবনা সত্যি হোক বা মিথ্যে হোক, কোনো রকম আশা সে প্রথমে রাখেনি, আর এখনও রাখবে না। হ্যালো বিভোর, কোথায় হারিয়ে গেলি? না না বল তুই। মেয়েটা তো তোর ওয়াইফ ভাই, ওকে নিয়ে গিয়ে ওর পিছনে এরকম গোয়েন্দাগিরি কেন করছিস বলতো? এটা বলার জন্য ফোন করছিস এততে? না, বলেছিলাম যে তুই হাজব্যান্ড হয়ে ওয়াইফের সম্পর্কে কিছুই জানিস না। তোকে আমি পরে সব কিছু বলবো ভাই, তুই এখন শুধু আমায় ওর সম্পর্কে বল। মেয়েটার নাম তো জানিস, ওর বাবার নাম তো সুভাষ লাহিড়ী, নাম সোমলতা লাহিড়ী। 2 ভাই বোন। ওর দাদা সৌজন্য লাহিড়ী, যার সাথে কদিন আগে তোর ছোটো বোন বিনীতা লাহিড়ীর বিয়ে হয়েছে। ওর জন্মস্থান দার্জিলিং। ওর জন্মের 5 বছর পর বাবা কলকাতা ট্রান্সফার। তারপর থেকে ওরা মুকুন্দপুর বিড়লা হাই স্কুল থেকে স্কুল কমপ্লিট করে। স্কুলে পড়াকালীন একটা অ্যাক্সিডেন্ট হয়, অনেকদিন হসপিটালে ভর্তি ছিল। তারপর সিস্টার নিবেদিতা কলেজ থেকে ইংরাজি সাহিত্যের উপর গ্র্যাজুয়েশন শেষ করে ওই কলেজ থেকে মাস্টার্স করেছে, এটা ফাইনাল ইয়ার। আর কদিন আগে মস্তিষ্ক বিশেষজ্ঞ ডক্টর বিভার কাঞ্জিলারের সাথে বিয়ে হয়
সেই মেটার পরিচয় মিসেস সরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর নাক কুচকায়। সৌভিকের শেষ কথাটা ঠিক শুনতে পায়নি এমন হাবভাব তার। এক মিনিট, এক মিনিট, নামটা কি বললি? একই রে, বউয়ের নামই জানিস না? বৌদিকে বলবো নাকি? নামটা আরেকবার বল ভাই। বিয়ের আগে ছিল সরিতি সন্ধ্যা লাহিড়ী, আর এখন সরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। হাত থেকে ফোনটা পড়ে যায় বিভোরের। চোখ দুটো ঝাপসা হয়ে এসে ধপ করে বিছানা আঁকড়ে মেঝেতে বসে পড়ে বিভোর। সন্ধ্যা, সরিতি, সন্ধ্যা, আমার সন্ধ্যা, আমার আসক্তিময় আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা। সন্ধ্যা আর সরিতে একই মানুষ, ওরা একজনই। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটা মুছে নিয়ে উঠে দাঁড়ায় বিভোর। ফোনের গ্যালারিতে ঢুকে ওর এক বন্ধুর পাঠানো ওরা সরিতির বিয়ের সময় সিঁদুরদানের ছবিটা খুলে মুখের সামনে আনে বিভোর। মুখে বাঁকা একটা হাসি। আমাকে অনেক ঘুরিয়েছ মিসেস কাঞ্জিলাল, অনেক কষ্ট দিয়েছ এই 1 মাস। এবার তুমি দেখবে এই মস্তিষ্কের ডাক্তার কি জিনিস। তুমি নিজে এসে ধরা দেবে আমার কাছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই ডিয়ার ওয়াইফ, মিসেস সরিতি সন্ধ্যা কাঞ্জিলাল। বিভোর কোনো মেয়ের সাথে প্রেম করেছে এমন সন্দেহ করে অনেকক্ষণ ধরে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে সরিতি। কিন্তু দরজা ভেদ করে কোনো কিছু কানে যায় না সরিতির। মুখে বসে বসে সে বসে বসে মশার কামড় খেয়ে রেগে যায়। আজ আপনার জন্য আমাকে মশার কামড় খেতে হয়েছে। মাত্র 3 সপ্তাহ কি করে ভুলে গেলেন আপনার সন্ধ্যাকে? এই আপনার 2 বছরের ভালোবাসার নমুনা। আপনার সাথে কথা বলবো না আমি। সন্ধ্যা তারা আর কখনো ভোরের আকাশে শুকতারা হবে না। বাজে ডাক্তার আপনি, আমার এই নরম মনটা ভেঙে দিলেন। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কাঁদতে থাকেন সরিতি। সেই সময় একটা মশা আসে ওর গালে বসতে নিজের গালে সজোরে চড় মারে সরিতি। তোরা আর আসার সময় পেলি না? এদিকে আমার মন ভেঙে পিস পিস করে ওই নতুন জনটাকে খাওয়ানো ধান্দা করছে ডাক্তার সাহেব, আর তোরা আমাকে কামড়ে আমার সব রক্ত খেয়ে ফেলছিস। লজ্জা করে না তোদের? আজকের দিনটা একটু অন্যরকম। সরিতে কলেজ যাওয়ার জন্য আজ সকাল সকাল উঠে রান্না করতে হয়নি। বাড়ির কাজের মহিলা শেফালি দাস এসে লেগে পড়েছেন। কাজের মাসি শেফালি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, সন্ধেবেলা 5টা থেকে 8টা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যায়। এই 6 ঘন্টা ডিউটি তার। সরিতে ঘুম থেকে উঠে স্নান করে একটা চুড়িদার পরে নিচে নামে। শেফালি তখন দুপুরের জন্য খাবার বানিয়েছিল। দাদাবাবুর পছন্দ, খুব সুন্দর। আপনাকে দাদাবাবুর পাশে খুব মানিয়েছে বৌদিমণি। সরিতে শেফালির কথা শুনে 4-5টা চোখ বুলে বিভোরকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এই কথাটা শুনলে হয়তো ওকে কাঁচায় চিবিয়ে খেত। কি রান্না করেছে মাসি? তোমার দাদাবাবু শুক্তো খেতে ভালোবাসে, ওনার জন্য একটু শুক্তো বানিও। ঠিক আছে বৌদিমণি, আপনি কলেজে যাবেন তো? তাহলে খেতে বসুন, আমি বেড়ে দিচ্ছি। খাবো তো? তোমার দাদাবাবু আসুক, একসাথে খাবো। সরিতে কথাটা বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। ফোনটা নিয়ে কিছুক্ষণ নড়াচড়া করতেই বিভোর এসে ডাইনিং টেবিলে, মাসি খেতে দাও, হসপিটালে যাব। শেফালি এসে সৌরিতে আর বিভোরকে খাবার সার্ভ করে। সরিতে খেতে খেতে বিভোরের দিকে আর চোখে দেখে, কিন্তু বিভোর একেবারের জন্য দেখে না সরিতির দিকে। বিভোরকে পুরোপুরি অ্যাভয়েড করছে বিভোর। খাবার শেষ করে বিভোর উঠে পড়ে। মাসি আজ বিকেলে একটু তাড়াতাড়ি চলে আসবে, আমার একজন গেস্ট আসবে। আচ্ছা দাদাবাবু। সরিতে ভুরু কুচকে খাওয়া থামিয়ে বিভোরের দিকে তাকায়। কে আসবে? আসলেই দেখতে পাবে। বিভোর আর কথা বাড়ায় না, ব্যাগটা নিয়ে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। সরিতে খাওয়া শেষ করে উপরে চলে যায়। আধা ঘন্টা পর কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজ থেকে ফিরে শেফালিকে রান্নাঘরে দেখে চমকে যায় সরিতে। হাতে থাকা ঘড়ির দিকে চোখ বোলায় 3টা বাজে ঘড়িতে। তারপর মনে পড়ে বিভোর তাড়াতাড়ি আসতে বলেছিল শেফালিকে। রান্নাঘরে ঢুকে সরিতে, কি রান্না করছো শেফালি মাসি? বৌদিমণি আপনি চলে এসেছেন, হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে আসুন, আমি খেতে দিচ্ছি। তুমি এত কিছু রান্না কেন করছো মাসি? দাদাবাবু ফোন করে বলছেন যিনি আসবেন উনি নাকি এসব খাবার পছন্দ করেন, আর চিংড়ি মাছ আবার উনি বেশি পছন্দ করেন, আর বেশিরভাগ চিংড়ি মাছের পদ রান্না করছে। কে এমন আসবে যা তার জন্য এত আয়োজন? মাসি তুমি জানো কে আসবে? না গো বৌদিমণি, তবে কথায় কথায় দাদাবাবু বললেন কোনো বান্ধবী আসবে। ওনার বান্ধবী? মনের মধ্যে প্রশ্নের পাহাড় নিয়ে রুমে যায় সরিতি। হাত মুখ ধুয়ে চুড়িদার পাল্টে শাড়ি পরে নেয়। চুলগুলো ভালো করে আঁচড়ে খোপা করে কিছুক্ষণ বিশ্রাম নেয় সরিতি। বিশ্রাম নিতে নিতে কখন যে চোখ লেগে যায় বুঝতে পারিনি। ঘুম ভাঙে শেফালির ডাকে, বৌদিমণি আপনি তো এসেই কিছু খাননি, আসুন কিছু না খেয়ে তারপর ঘুমাবেন। ধর পড়িয়ে বিছানা থেকে উঠল সরিতি। দেওয়াল ঘড়িটার দিকে তাকাতে চোখ কপালে সরিতির। 7টা বাজে, পাক্কা 3 ঘন্টা ঘুমিয়েছে সে। ঘুমিয়ে যাও, আমি আসছি। এইমাত্র খাওয়া শেষ করে হাত মুখ ধুচ্ছিল সরিতি। দরজায় কলিং বেল বেজে ওঠে। শেফালি গিয়ে দরজাটা খুলে, কে এসেছে শেফালি মাসি? দরজার কাছ থেকে দাঁড়িয়ে উত্তর দেয় শেফালি, দাদাবাবু ওনার বান্ধবী এসেছেন বৌদিমণি। বান্ধবী কথাটা শুনে চটজলতি রান্নাঘর থেকে ছুটে ড্রয়িং রুমে আসলো সরিতি। বিভোরের পাশে দাঁড়িয়ে আছে অতি আধুনিক একজন রমণী। পরনে জিন্স টপ, চুলগুলো পানিটেল করে বাঁধা, মুখে দামি সাজসজ্জা। বিভোরের বাম হাতটা জড়িয়ে ধরে দাঁড়িয়েছে সে। সরিতি সেটা থেকে রাগে ফুঁসতে থাকে। তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে যায়। কে ইনি?
আগে ভিতরে আসতে দাও, তারপর ওর সাথে তোমার পরিচয় করে দেবো। আর শেফালি মাসি, তুমি এবার চলে যেতে পারো, বাকিটা আমরা ম্যানেজ করে নিব। সরিতে সরে দাঁড়াতে বিভোর আর মেয়েটা বাড়ির ভেতরে ঢোকে। সরিতে পিছন পিছন এসে বিভোরের সামনে দাঁড়ায়। শেফালি এতক্ষণ চলে গেছে। বিভোর সরিতির দিকে তাকায়, তারপর মেয়েটির দিকে তাকায়। বেবি, ও হচ্ছে সরিতি, আমার বাধ্য হয়ে বিয়ে করাবো। আর সরিতি, এ হচ্ছে সন্ধ্যা, তোমার সাথে ডিভোর্সের পর আমরা বিয়ে করছি। পা দুটো চলে যায় সরিতির। সব কিছু গোলকধাতা মনে হতে থাকে। সন্ধ্যা তো ওই নিজেই, তাহলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা কে ভেবে কোনো কুলকিনারা খুঁজে পায় না সরিতি। চোখ মুখ কুচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। বিভোর একটা বাঁকা হাসি দিয়ে সরিতিকে দেখছে। কি দেখছো এভাবে? জুস নিয়ে আসো, সন্ধ্যা অনেক দূর থেকে এসেছে, খুব টায়ার্ড। আনছি। সরিতি মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে রান্নাঘরে চলে যায়। মেয়েটা আর বিভোর বসে আছে। মেয়েটার কানের কাছে গিয়ে একদম নিম্নস্বরে বিভোর বলে, অভিনয়টা ভালো করে করিস জুই, তোর বৌদি যেন বুঝতে না পারে এটা আমাদের সাজানো প্ল্যান। আমার খুব টেনশন হচ্ছে বিভোরদা। চুপ, তোর বৌদি আসছে। শৈরীতি দুটো গ্লাসে জুস নিয়ে রান্নাঘর থেকে বেরোয়, যেটা দেখে বিভোরের ওকে শুনিয়ে শুনিয়ে জুসের সাথে কথা বলে। আচ্ছা বেবি, আমাদের বিয়েতে আমরা কী রঙের ড্রেস পরবো বলো তো? আমরা কিন্তু ম্যাচিং করে পরবো ডাক্তার সাহেব, আমার সাদা রং খুব পছন্দের, আমরা সাদা পরবো সেদিন। শৈরীতি কথাগুলো শুনে ফুঁসতে থাকে, দাঁতে দাঁত চেপে আস্তে আস্তে বলে, আমার পছন্দটাও নিজের পছন্দ বলছে এই মেয়েটা। আমার নাম পরিচয় সব নিয়ে এখন বরটাকে কবজি করছে। এই মেয়েকে আমি ছাড়বো না, দেখাচ্ছি তোকে মজা। তুই আমাকে চিনিস না, আমি শৈরীতি সন্ধ্যা কাঞ্জিলাল। কী হলো, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী বিড়বিড় করছো? জুসটা দিয়ে যাও। শরীরটি একটা মেয়েকে হাসি টেনে জুসটা দেয় দুজনকে, তারপর জুসের পাশে চেয়ারটায় বসে। তোমার নামটা যেন কি বললে? জুই তাকায় শরীরটির দিকে। মানে? অনেকখানি সাহস সঞ্চয় করে নির্ভয়ে বলে সে। সন্ধ্যা। পদবী? লাহিড়ী। ডাক্তারবাবুর সাথে তোমার কিভাবে পরিচয়? কতদিনের সম্পর্ক তোমাদের? আমাদের ফেসবুকে পরিচয়, দুজনের সম্পর্ক আমাদের। কিন্তু তুমি আমাকে এত কিছু জিজ্ঞাসা করছো কেন? ঠিক তো শরীরী, তুমি একে এত প্রশ্ন করছো কেন? ও তোমাকে কেন প্রশ্নের উত্তর দিবে না? আরে ডাক্তারবাবু, আমাকে তো জানতে হবে আমার স্বামীর বর্তমান প্রেমিকা সম্পর্কে। বেশি বাড়াবাড়ি করো না সরতি। চেনা নেই জানা নেই একটা মেয়েকে বিয়ে করবেন বলছেন, আপনি এই মেয়েটাকে সম্পর্কে কতটুকু জানেন? বিভোর মনে মনে হাসে। শরীরের ভিতরে ভিতরে জ্বলতে দেখে খুব হাসি পায়, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না, মুখ গম্ভীর করে রাখে। ওর সাথে আমার পরিচয় অনেক দিনের, 2.5 বছর ধরে চিনি আমি সন্ধ্যাকে। হ্যাঁ, সন্ধ্যাকে চেনেন। আর এই মেয়েটা যে সন্ধ্যা, সে বিষয়ে আপনি শিওর হলেন কি করে? এরকম কেন বলছো? সন্ধ্যা আমাকে ছবি পাঠিয়েছিল ওর, তাই আমি ওকে চিনতে পেরেছি। সন্ধ্যা আপনাকে কোনোদিন ছবি পাঠায়নি ডাক্তার সাহেব। বিভোর ভুরু কুচকায়, খুব রেগে আছে শৈরীতি। শৈরীতির এমন রাগী ঝাঁঝালো কণ্ঠ শুনে শুকনো ঢোক গিলে জুই। বিভোর মুচকে হাসে। সন্ধ্যা যে আমাকে ছবি পাঠায়নি সে বিষয়ে তুমি এতটা নিশ্চিত কীভাবে শৈরীতি? জানি না আমি। আপনি থাকুন আপনার গার্লফ্রেন্ড নিয়ে, আমি চলে যাব, থাকবো না আপনার বাড়িতে, কালই বাবার কাছে চলে যাব। শরীরতে রেগে উঠে চলে যায়। বিভোর ওর যাওয়ার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা কি হলো বিভোরদা? বৌদি তো রেগে চলে গেল। যদি চলে যায় বাপের বাড়ি ছেড়ে? তুই এই নিয়ে চিন্তা করিস না, আমি সামনে নেব। রুমে যা তুই, আমি ওকে দেখছি। আমি বাড়ি যাব, মাকে বলে আসিনি। আমি মামুনিকে ফোন করে বলে দিছি তুই আর যেখানে থাকবি। তাহলে তো বৌদি আরও রেগে যাবে বিভোরদা। রাগুক জ্বলুক, ওর মুখ থেকে সত্যিটা জানতে হবে, ওকে রাগাতে হবে আর জ্বলতে হবে। জুইকে গেস্ট রুমে দিয়ে বিভোর নিজের রুমের দিকে যায়, যেই রুমে ওর এখন যাতায়াত নেই। শরীতে আসার পর থেকে শরীতে থাকে ওর রুমে। বিভোর গিয়ে দেখে রুমের দরজা আটকানো, কিন্তু হাত দিয়ে হালকা চাপ দিতে দরজা খুলে দেয়। দরজা খোলার পর বিভোর যেটা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দুপা পিছিয়ে যায় বিভোর। এলোমেলো হয়ে আছে পুরো ঘর, যেন কিছু আগে কোনো ঝড় বয়ে গেছে রুমের প্রত্যেকটা জিনিসের উপর দিকে। আলমারিতে থাকা বিভোরের প্রত্যেকটা শার্ট মেঝেতে অযত্নে অবহেলায় পড়ে আছে। নিজের অতি প্রিয় শার্টগুলি এমন বেহাল অবস্থা থেকে কপালে হাত পড়ে বিভোরের। রুমে লণ্ডভণ্ড অবস্থা চোখে পড়লেও রুমের কোথাও শরীরের দেখা মিলল না। বিভোর দেখে দেখে পা ফেলে ফেলে ভিতর ঢুকে। শরীরে কোথায় তুমি? ঘরের এমন অবস্থা কেন করেছো? আমার শার্টগুলো হাত দিয়েছো কেন তুমি? শরীরে কোনো শব্দ না পেয়ে চিন্তা হয় বিভোরের। কি মনে ছুটে যায় বারান্দায়। বারান্দায় একটা হাঁটুতে মাথা রেখে বসে আছে শরীরী। বিভোরের বুকটা কেঁপে ওঠে। প্রাণপ্রিয় প্রেয়সীকে এমন অবস্থা থেকে আটকে উঠেছে। শরীরীর সামনে বসতে শরীরে হাঁটু থেকে মাথা তুলে কটমট করে তাকায় বিভোরের দিকে। বিভোরের সব ধারণা মিথ্যে হয়ে যায়। তার প্রেয়সী কষ্ট নয়, বরং ভয়ঙ্করভাবে রেখে আছে। মুঠোফোনে কথোপকথন প্রায় অনেকবার শরীরী এমন রাগের সম্মুখীন হয়েছে সে, কিন্তু সামনাসামনি হয়তো সে এই প্রথম। বিভোর পিছিয়ে যায়। আমার চোখের সামনে থেকে চলে যান, না হলে ঠেলে নিচে ফেলে দেবো আপনাকে। বিভোর এখনও চাইছে না তার সন্ধ্যার কাছে ধরা দিতে, তাই কোনো রকম সহানুভূতি দেখে না। আমি শেষ পর্যন্ত একটা ডাকাত মেয়েকে বিয়ে করলাম, দিন দুপুরে এই মেয়ে যে আমাকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছে। হ্যাঁ, তো এই ডাকাত মেয়েটাকে ডিভোর্স দিয়ে ওই শার্ট প্যান্ট পরা আধুনিককে বিয়ে করুন।
সে তো করবই, 6 মাস অপেক্ষা করতে হবে তার জন্য। ততদিন ভাবছি আমি আর সন্ধ্যা লিভিনে থাকবো। বিভোরের কলার ধরে কটমট করে ওর দিকে তাকায় সরিতি। তার মনের ভিতর সৃষ্টি দাবানল আর দূর পর্যন্ত ছড়িয়ে যায়, পুড়িয়ে দিতে থাকে বহুদূর পর্যন্ত। নিজের খারাপ হচ্ছেন কোন? সন্ধ্যা নিয়ে আর একটা বাজে কথা বললে আপনাকে খুন করে ফেলবো আমি। সন্ধ্যা কোনোদিনও আপনার সাথে লিভ ইন রিলেশনে যাবে না, কোনোদিনও না। কি বলছো? সন্ধ্যা তো এই কথাটা আমাকে নিজেই বলেছে। সেটা আপনার ওই আধুনিকা গার্লফ্রেন্ড বলেছে, সন্ধ্যা নাই। আমার সেই আধুনিকা গার্লফ্রেন্ডের নামেই তো সন্ধ্যা। আপনি কেন বুঝতে চাইছেন না? ও সন্ধ্যা নয়, ও সন্ধ্যা নয়, ও আপনাকে ফাঁসাতে চাইছে। ও আপনার সন্ধ্যা নয় ডাক্তার সাহেব, আপনি একটু বুঝুন তাহলে আমার সন্ধ্যাকেই। শরীরটিও ভীষণ জেদি। ও ঠিক করে নিয়েছিল বিভোরকে কোনোদিন নিজের পরিচয় জানাবে না। আপনাকে এখান থেকে যাবেন নাকি? আমাকে একটু একা থাকতে দিন। ভালো লাগতেছে না, আমার কিছুই ভালো লাগতেছে না। শরীরটির মনের ভিতরকার দহন ভালোভাবে বুঝতে পারে বিভোর, কিন্তু তার কিছু করার নেই। সে চায় তার সন্ধ্যা তারা মুখ থেকে সবটা শুনতে। সে এই 3 সপ্তাহ নিজে কম কষ্ট পায়নি। কেন ভালো লাগছে না? বিভোরের প্রশ্নের উপর প্রশ্ন শুনে বিরক্ত হয় শরীরটি। ওখান থেকে উঠে রুমে চলে আসে। বিভোর ওকে রাগানোর জন্য ওর পিছন পিছন চলে আসে। শরীরটির সত্যি ভীষণ পরিমাণ রেগে যায়। ড্রেসিং টেবিল থেকে চিরুনিটা নিয়ে ছুঁড়ে মারে বিভোরের দিকে। বিভোর সঙ্গে সঙ্গে সেটা ধরে নেয়। তারপর ড্রেসিং টেবিলে থাকা বাকি জিনিসগুলো এক এক করে ছুঁড়ে বিভোরের দিকে, কিন্তু প্রত্যেকটাই বারে বিভোর সেগুলো ধরে নেয়। বিরক্ত হয় শরীরটি। আমাকে শান্তিতে থাকতে দেবেন না? এবার আমিও আপনার ওই পেয়ারের নকল সন্ধ্যাকে শান্তি নষ্ট করব। আপনি আমাকে চেনেন না। আমি যদি ওই মেয়েকে শায়েস্তা করতে না পারি তাহলে আমিও শৈরীতি নই। কথাটা বলে রুম থেকে গটগট করে বেরিয়ে যায়। বিভোর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে। এই মেয়ে আবার তার কেটে গেল নাকি? না না বাবা, আমি যাই, নাহলে জুইয়ের কপালে যে কি শনি নাচছে। শরীরতি শোনো, শরীরতি দাঁড়াও। শরীরতি দোতলার প্রত্যেকটা ঘরে খুঁজে পায়নি জুইকে, তাই নিচতলা যায়। প্রথমে রান্নাঘরে দেখে জুইকে দেখতে পায় না, কিন্তু হাতের সামনে থাকা ছুরিটা তুলে নেয়। তারপর পা বাড়ায় নিচতলার গেস্ট রুমের দিকে। বিভোর পিছন থেকে শরীরের হাতে ছুরিটা স্পষ্ট দেখতে পায়। শরীরের পিছনে দৌড়াতে শুরু করে। ক্রমাগত গেস্ট রুমের দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে শরীরটি। মিনিট 5 পর দরজা খুলে জুই। ড্রেস চেঞ্জ করে একটা নাইট গাউন পরে আছে। শরীরতে আপাতমস্তক পর্যবেক্ষণ করে জুইকে। মানেটা কি? তুমি কি এখানে পার্মানেন্ট থাকার জন্য চলে এসেছো নাকি? এতক্ষণে বিভোর এসে দাঁড়িয়েছে শরীরটির পিছনে। সে করুণ চোখে তাকিয়েছে জুইয়ের দিকে। জুই একবার বিষয়টা বোঝার জন্য বিভোরের দিকে তাকালো। শরীরটি সেটা দেখে আরও খেপে যায়। এই মেয়ে, আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ওনার দিকে তাকিয়েছো কেন? জুই শুকনো ঢেক গেলে দুপা পিছিয়ে যেতেই শরীরটি দুপা এগিয়ে যায় জুইয়ের দিকে। তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করছি, একেবারে ব্যাগ গুছিয়ে নিয়ে আসছো দেখছি। জুই নিজের মনকে বোঝায় ভয় পেলে চলবে না। বিপদদা তার জন্য অনেক কিছু করেছে, এখন বিপদদার জন্য হলে ওকে স্ট্রং থাকতে হবে। আমার হবু শ্বশুরবাড়িতে আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসতে পারি। হবু শ্বশুরবাড়ি সে আশা ভুলে যাও। শরীরতি কাঞ্জিলাল কোনোদিন বিভোর কাঞ্জিলালকে ডিভোর্স দিবে না, আর না তোমাদের বিয়ে হতে দিবে। তুমি ডিভোর্স দিতে বাধ্য। রান্নাঘর থেকে আনা চাকুটা জুই এর গলার সামনে সরিতি। জুই ভয়ে আটকে ওঠে। কয়েকবার শুকনো ঢোক গিলে বিভোরের হাত দিকে তাকায়। বিভোর শরীর থেকে আটকাতে পেয়ে গেলেও বিভোরের সামনে ছুরিটা ধরে সরিতি। বিভোর 2 কদম পিছিয়ে দেয়। এবার বলো, কে তুমি? কেন মিথ্যে পরিচয় এখানে এসেছো? কী উদ্দেশ্য তোমার বলো? আমি আমি তো কি বললাম আমি সন্ধ্যা। আমি কোনো মিথ্যে পরিচয় আসিনি। আমি সন্ধ্যা, আর আমার বার্থডে সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবেতে আমার নাম সন্ধ্যা লাইরি। আচ্ছা ঠিক আছে, দেখাও তোমার সমস্ত ডকুমেন্ট। আমি কি আমার সমস্ত ডকুমেন্টস ব্যাগে করে নিয়ে ঘুরবো নাকি আমার বাড়িতে এসে? তোমার বাড়ি কোথায়? চলো এক্ষুনি নিয়ে চলো আমাকে, আমি এখনই যাব। তুমি যা বলবে আমাকে সব করতে হবে নাকি? আমি তোমাকে কোনো ডকুমেন্টস দেখাবো না। সরিতে আর কিছু বলে না। জুইয়ের দিকে একটা রাগী দৃষ্টি নিক্ষেপ করে বিভোরকে পাত্তা না দিয়ে চলে যায় ওখান থেকে। ডাইনিং টেবিলে বসে জুইয়ের জন্য রান্না করা খাবারগুলো সব টেবিলে সাজানো। নিজের জন্য একটা প্লেট করে একটার পর একটা তরকারি চাপাতে থাকে প্লেটে। রাগে রাগে হিংস্র বাঘের মতো প্লেট থেকে খাবার তুলে মুখে ঢুকাতে গেলে বিভোরের হাতটা ধরে। কী করছো? তোমার চিংড়িতে অ্যালার্জি। শরীরতে বিভোরের দিকে তাকায়, তারপর বিভোরের হাতটা সরিয়ে দেয় নিজের হাত থেকে। থাকুক অ্যালার্জি, আমি আর চিংড়ি খাবো, আর চিংড়ি দিয়ে করা সব রান্নাগুলো খাবো, কেউ আটকাতে পারবে না। বিভোর খুব ভয় পেয়ে যায়। সন্ধ্যার সাথে 2.5 বছরের পরিচয়। সন্ধ্যার রাগের সাথে পরিচিত সে। বিভোর জানে সন্ধ্যা রাগের বসে উল্টোপাল্টা কথা বলে, তাই ভেবেছিল সন্ধ্যাকে রাগিয়ে দিয়ে ওর পেট থেকে সত্যি কথাটা বার করতে, কিন্তু এতে হিতের বিপরীত হয়ে যাবে সেটা জানতো না। শরীরে চিংড়ি মাছের সমস্ত পথ নিয়ে রাইসটা মাখায়, তারপর মুখে তুলে যাওয়ার আগে বিভোর ওর হাতটা ঝিনকে দেয়। ফলস্বরূপ ভাতটা পড়ে যায় মেঝেতে। শরীরের চোখ দিয়ে আগুন জ্বলছে। কি করলেন আপনি আমার? আমি বললাম তো আপনাকে আমি আজ চিংড়ি খাবো। চিংড়ি খেলে তোমার শরীর খারাপ হবে, তাতে তো আপনার সুবিধা। আমি মরে গেলে আপনাকে আর 6 মাস অপেক্ষা করতে হবে না। ওই মেয়ের সাথে আপনি বিয়ে না করে থাকতে পারছেন না। ওর নাম একটা আছে শরীতে, ওর নাম সন্ধ্যা। ওকে ওই মেয়ে বলছে কেন? শরীতে এবার বেশি রেগে যায়। নিজের প্রিয় মানুষটা অন্য মেয়ের হয়ে বলছে তারই বিরুদ্ধে।
এটা কোনো নারী মানতেই পারে না, শরীরই পারে না। এতক্ষণে হিংসা, রাগ, ক্ষোভ সব পরিণত হয় একটা চাপা অভিমান। ভালোবাসা মানুষের উপর অভিমান শরীরই আর পাচ্ছে না মিথ্যে বলতে। তার হৃদয় যেন তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করছে। আজ চুপ করে থাকবে না। এতক্ষণে রাগটা চোখ দিয়ে বেরিয়ে যায়। ওই মেয়েটা সন্ধ্যা নয়, আমি সন্ধ্যা, আমি সন্ধ্যা, আমি শরীরী সন্ধ্যা কাঁদছিলে। আপনি না জেনে বাধ্য হয়ে অন্যের সত্যের জন্য যাকে বিয়ে করছেন সেই আপনার সন্ধ্যা, ও সন্ধ্যা নয়। চারিদিকে একটা শুনশান নীরবতা। শরীরী বিভোরের দিকে হতভম্বের তাকিয়ে আছে। তার আর বিভোর গালে হাত দিয়ে বাঁকাভাবে হাসে, সাফল্যের হাসি, এই যুদ্ধের জয়ের হাসি, জিতে যাওয়ার হাসি। তাহলে শরীরী ম্যাডাম স্বীকার করে নিচ্ছেন যে তিনি সন্ধ্যা আইডির মালকিন? মিসেস সন্ধ্যা? না না, মানে অস্বীকার করার আর কোনো জায়গা নেই মিসেস কাঞ্জিলাল। তুমি হয়তো ভুলে যাচ্ছ পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, তাই তোমার মুখে পুরো স্বীকারোক্তির রেকর্ড। বিভোরদা, চিন্তা করো না, আমি তোমার মুঠোফোনে সবটা বন্দি করে নিয়েছি। মেয়েটির কণ্ঠ শুনে দুজনে তাকায় কথার উৎস খুঁজতে। দেখে জুই ওদের সামনে দাঁড়িয়ে আছে। শরীরী একবার বিভোরের মুখের দিকে তাকিয়ে নিজের সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পায়। গ্রেট জব মাই ডিয়ার, ইউ আর মাই বেস্ট সিস্টার। ফাটিয়ে দিয়েছিস পুরো। সিস্টার মানে? আমি কিছুই বুঝতে পারছি না। শরীরীর প্রশ্ন শুনে জুই হেসে এগিয়ে যায় শরীরীর পাশে। শরীরীর পাশে এসে দাঁড়ায়। আমি তোমার সব থেকে ছোট ননদ, বিভোরদার মাসির মেয়ে। শরীরী ভুরু কুঁচকে তাকায়, ধীরে ধীরে ওর কাছে সবটা পরিষ্কার হতে। তার মানে সবটাই পূর্ব পরিকল্পিত আমার প্রিয় বই। আপনারা দুজন মিলে আমার সাথে ছলনা করলেন, আমাকে মিথ্যে বলে রাগিয়ে দিয়ে আমার মুখ থেকে কথা শোনালেন। আমি তো এই কয়েকটা ঘন্টা মিথ্যে বলছি, তাতে তোমার এই অবস্থা। আর তুমি আমাকে গত 500 দিন ধরে একটা মিথ্যে বলে রেখেছো। তাহলে তখন আমার অবস্থা ঠিক কী হয়েছিল একবার ভেবে দেখেছো? তার মানে আপনি প্রতিশোধ নিলেন আমার ওপর। শরীরী মাথা নিচু করে আসে। শরীরী বিভোর জুইকে রুমে যেতে বলে। জুই চলে গেলে শরীরীকে কোলে তুলে নেয়, তারপর নিজের রুমের দিকে ধীর পায়ে অগ্রসর হয়। শরীরী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে বিভোরের মুখে মুখ গুজে। রুমে এসে শরীরী বিছানায় বসিয়ে শরীরীর সামনে হাঁটু মুড়ে বসে বিভোর। কেন এমন করলে সন্ধ্যা? আমি তো শুধু আমার আকাশ পরিপূর্ণ করার জন্য একটা সন্ধ্যা তারাকে চেয়েছিলাম, কেন এভাবে ঠকালে? শরীরী মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। বিভোর ওর দিকে মুখটা তুলে তাকানোর সাহস হচ্ছে না। যতই হোক দোষটা ওর। বিভোরকে অবাক করে দেওয়ার জন্য এত আয়োজন করলো, এতে করে বিভোর কষ্ট ছাড়া কিছুই পায়নি। মুখ তুলো, আজ তোমাকে আমার মুখোমুখি হতেই হবে, সব প্রশ্নের উত্তর দিতেই হবে। শরীরী মুখ তুলে তাকায়, ঠোঁটে ঠোঁট চেপে কাঁদছে শরীরী। আপনি যদি বিনীতা বৌদির সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা বলতে গেছিলেন, সেদিনে আপনাকে দেখেছিলাম আমি। বিয়ে ঠিক হতে আমি ভাবলাম ভাইয়া আর বৌদির বিয়ের দিন আপনাকে সারপ্রাইজ দেবো, তাই আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলাম। কিন্তু পরে জানান আপনি নাকি আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমি তখন ভাবলাম আপনি হয়তো জেনে গেছেন যে আমি ভাইয়ার বোন, তাই বিয়ে করতে চেয়েছেন। কিন্তু বিয়ের দিন আপনি আমার ধারণাটা পাল্টে দিলেন। গায়ে হলুদের ঠিক আগের মুহূর্তে আমাকে ফোন করে বলেন বিয়েটা করবেন ঠিকই, কিন্তু আমি যেন আপনার থেকে ভালোবাসা আশা না করি। আমি না হয় জানতাম না, কিন্তু তুমি তো জানতে। বিয়ের দিন যখন ফোন করেছিলাম তখন বললে না কেন সত্যিটা? আমাদের প্রথম রাতে সারপ্রাইজ দিব ভেবেছিলাম, কিন্তু সেই প্রথম রাতটাই আর এলো না আমাদের জীবনে। তবুও আমি বলতে গিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি আমায় ঠেলে দিয়েছিলেন। আর বলতে পারেন শরীরী মাথা নিচু করে বাচ্চাদের মতো কাঁদছে। বিভোর শরীরীকে নিজের সাথে মিশে নেয়। শরীরীর ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে আরও কেঁদে ওঠে। আমি বুঝতে পারিনি তোমার বাবার উপর তখন আমার খুব রাগ হয়েছিল। আমার মনে শুধু হচ্ছিল তোমার বাবার জন্য আমার সন্ধ্যা আমার থেকে দূরে চলে গেছে, তাই রাগের বসে আমাকে ক্ষমা করে দিও। আমি রাগ করিনি ডাক্তার সাহেব, এতে আপনার কোনো দোষ ছিল না, কিন্তু তবুও আমার খারাপ লেগেছিল। আমি যখন তোমাকে মেসেজ করেছিলাম তখন কেন আমাকে বললে না? আমি তোমার আঘাত করছিলাম বলে অভিমান করেছিলে? শরীরী বিভোরের বুক থেকে মাথা তুলল, তারপর আবার মিথুন ছিল। না ডাক্তার সাহেব, আমি অভিমান করিনি। আপনার কষ্ট আমার সহ্য হচ্ছিল। আমি ভেবেছিলাম আপনি শরীরীর কথা কোনোদিনও শুনবেন না, কিন্তু সন্ধ্যার কথা শুনবেন। আপনাকে বলতে চেয়েছিলাম আমি, কিন্তু আপনি শরীরীকে নিজের অজান্তে ওর জীবনের সাথে একটা চরম সত্যি জানিয়ে দিলেন। আমার বাবা আপনাকে বাধ্য করেছেন এই বিয়ে করতে, সেটা জানলেন আপনি। আর সাথে সাথে এটাও বোঝালেন আপনি একটা ব্যর্থ নারীকে বিয়ে করছেন। কতটা সাফার করছেন। একজন সন্তান জন্ম দিতে অক্ষম নারী চায়নি তার ভালোবাসার মানুষকে ঠকাতে, তাকে বাবা ডাক থেকে বঞ্চিত করতে। ও মাই গড, তার মানে সেদিন তুমি আমার কাছ থেকে সবটা জেনেই আমাকে ডিভোর্সের কথা বলেছিলে, এই বিবাহ থেকে বিচ্ছেদ চেয়েছিলাম। না ডাক্তার সাহেব, এখনও চাই এবং সারা জীবন চাইব। আমি এই বিয়ে নামক সম্পর্কের মধ্যে থাকতে চাইছি না। আমি আপনাকে মুক্তি দিব। আপনি আরেকটা বিয়ে করুন যে আপনাকে বাবা ডাক শোনাতে পারবে। বিভোর শরীরীর গালে সজোরে একটা
আঘাত করলো। সৈয়দী গালে হাত দিয়ে আবারও ফুপিয়ে কাঁদছে আর বারে বারে হেঁচকি তুলছে। জীবনটা কি বাচ্চাই সব সন্ধ্যা? সৈয়দী কোনো কথা না বলে কাঁদতে থাকে। সন্ধ্যা, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। মুহূর্তের মধ্যে জন্য ভুলে যান আমি সন্ধ্যা, যাকে আপনি ভালোবাসেন। শুধু ভাবেন আমি সৈরিতি লাহিড়ী, যার বাবা আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন, কারণ তার মেয়ে কোনোদিন মা হতে পারবে না। এবার বলুন আপনার মতামত কি? থাকতে পারবেন সৈরিতির সাথে সারা জীবন? বিভোর কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ নীরবতা বজায় রেখে সৈরিতি বিভোরের নীরবতা থেকে হাসে। কি হলো, এখন উত্তর দেন আমার প্রশ্নের। যদি বলো সৈরিতির সাথে থাকবে, তাহলে আমি থাকবো না, কারণ আমি সন্ধ্যাকে ভালোবাসি। আমি সৈরিতিকে না পারবো কোনোদিন স্ত্রী হিসাবে মানতে, আর না পারবো ভালোবাসতে। কিন্তু প্রসঙ্গ যখন সন্ধ্যা তারা আসে, তখন আমার ভালোবাসা সবটা নিংড়ে আমি তাকে দেব। সন্ধ্যা আমার রক্তে মিশে আছে, যাকে ছাড়া আমি বাঁচতে ভুলে যাই। তাকে ছাড়া আমি শূন্য। আমার জীবনে শুধু সন্ধ্যা। প্রসঙ্গ সন্ধ্যার বলে আপনি স্যাক্রিফাইস করতে চাইছেন। প্রসঙ্গ যখন সৈরিতি ছিল, তখন আপনি তাকে স্ত্রী হিসাবে মেনে নিতে চাইছেন না। তুমি আমাকে পুরোপুরি এখনও চিনে উঠতে পারোনি। আমি তো সৈরিতিকে কোনোদিন ভালোবাসতেই পারতাম না, তাহলে স্ত্রী হিসাবে মানতাম কী করে? প্রসঙ্গটা ভালোবাসার না, মা না হতে পারার নয়। আপনি অবুঝের মতো কথা বলবেন না। আপনি নিজে ভালো না বুঝলে আমি আপনার ভালো বুঝি। আপনি আমার সাথে থাকলে সুখী হতে পারবেন না, কোনো দিনও না। যে এই সুখ আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নেয়, সেই সুখ আমি চাই না। আর আমার এত ভালো তোমাকে ভাবতে হবে না। এই 25 দিন ধরে অনেক ভালো ভেবেছো, এবার আমাকে একটু রেহাই দাও। হ্যাঁ, আমি তো বলছি ডিভোর্স দিয়ে দিব আপনাকে। বিভোরকে ব্রেকে যায়, হাতটা শরীরটিকে মারার জন্য উঠিয়ে নামিয়ে নেয়। হাতের মুঠো শক্ত করে নিজের রাগটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আমাকে আর রাগিও না সন্ধ্যা, আর একবার ডিভোর্সের কথা বললে তোমাকে খুন করে ফেলবো। তুমি তো চাও না একসাথে বাঁচি আমরা, তবে একসাথে মরতে অবশ্যই পারবো। শরীরে মুখ চেপে ধরে বিভোরের, ওর চোখ দুটো ছলছল করে। আর কত যন্ত্রণা লেখা আছে আমার কপালে বলতে পারেন? একটা নারীর জীবনের পরিপূর্ণতা সেখানে আমি পুরোপুরি শূন্য। আমার জীবন কেন এমন হলো? আমার জীবন তো এরকম হওয়ার কথা ছিল না। শরীরটি ঠোঁটে ঠোঁট চেপে কাঁদতে থাকে। এতক্ষণ সে নিজের কষ্ট লুকিয়ে বিভোরের কথা ভাবলো, এখন আর পারে না। কষ্টটা চোখের জল হিসেবে বেরিয়ে আসে। বিভোর শরীরটিকে নিজের বুকে চেপে ধরে। শরীরটি খামচে ধরে বিভোরের পিঠের ষাটটুকু সমস্ত দুঃখ, কষ্ট, না পাওয়ার যন্ত্রণা উজাড় করে দেয় বিভোরের বুকে। তুমি শূন্য নও সন্ধ্যা, আমি তোমাকে তোমার জীবন পূর্ণতা এনে দিব। দেখে নিও, কথা দিচ্ছি আমি তোমায়। আসক্তিময় আকাঙ্ক্ষা, দ্বিতীয় পর্ব। আর তৃতীয় পর্বটা আসবে। তৃতীয় পর্বটা অনেক বড় হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।